Hello everyone. Good morning. তোমরা শুনতে পাচ্ছ? Hello. Hello. Please respond. Am I audible? Hello. আমার আওয়াজটা শোনা যাচ্ছে? Yes, you are audible. Okay. So, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? স্লাইডটা যে শো করছি? ওকে। তো আজকে আমরা স্টার্ট করব স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। তো আজকে আমরা ব্লক 1টা একটা শর্ট একটা রিভিশন দিয়ে দেব। তো আমি হোপ করছি যে এসএলএমটা সবাই নিজেরা পড়ে নেবে, কারণ কি আমাদের পুরোটা ইন ডেপথ তো কমপ্লিট করা পসিবল না 1 ঘন্টায়। তো আমরা একটা শর্ট সামারি দিয়ে দেব ব্লক 1 এর। যদি কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? ওকে। So now what is strategic management? তো ফার্স্ট আমরা বুঝবো যে স্ট্র্যাটেজি মানে কি। Strategic management is the process through which organizations formulate, implement, and evaluate decisions that enable them to achieve long-term objectives. তো যখনই আমরা স্ট্র্যাটেজির কথা শুনবো তখন আমাদের বুঝতে হবে যে স্ট্র্যাটেজি মিন্স হোয়াট এনিথিং হুইচ ইজ প্ল্যান্ড ফর লং টার্ম অবজেক্টিভ। তো প্ল্যান মানে হচ্ছে শর্ট টার্মের জন্য কিছু ভাবা, স্ট্র্যাটেজি মানে হচ্ছে লং টার্মের ভিশন। মানে স্ট্র্যাটেজি কোনো সময় 1 বছর বা 5 বছরের জন্য হয় না, 10 বছর পরে আমি কোথায় নিজেকে দেখতে চাই বা আমার কোম্পানিকে কোথায় নিয়ে যেতে চাই, ওটা হচ্ছে স্ট্র্যাটেজি। তো ফার্স্টে আমরা কি করব, প্রথমে আমরা ফর্মুলেট করব, তারপর ইমপ্লিমেন্ট করব, তারপর ইভালুয়েট করব ডিসিশনস, যাতে আমাদের লং টার্ম অবজেক্টিভ ফুলফিল হয়। তো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং অর্গানাইজেশনাল ভিশন এন্ড মিশন। প্রথমে থাকে অর্গানাইজেশনের ভিশন। ভিশন মানে হচ্ছে যে আমি অর্গানাইজেশনটাকে 10 বছর পরে ঠিক কোথায় দেখতে চাই। আর মিশন মানে হচ্ছে ওই ভিশনটা অ্যাচিভ করার জন্য আমার কি কি করতে হবে শর্ট টার্মে। নেক্সট ইজ অ্যানালাইজিং ইন্টারনাল এন্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট। প্রত্যেকটা অর্গানাইজেশনাল ইন্টারনাল এনভায়রনমেন্টে কি কি আছে, এক্সটার্নাল এনভায়রনমেন্টে কি কি আছে, ওগুলো আমাদের অ্যানালাইজ করতে হবে। তারপর ফর্মুলেট করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি। তো প্রথমে আমরা কি করব, অ্যানালাইজ করব, তারপর ফর্মুলেট করব অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজিস, দেন উই উইল ইমপ্লিমেন্ট দ্য চুজেন স্ট্র্যাটেজিস, and after implementing we will evaluate the performance and take corrective measures. তো প্রথমে আমরা কি করব, অর্গানাইজেশনের ভিশন এন্ড মিশন বুঝবো, তারপর আমাদের ইন্টারনাল আর এক্সটার্নাল এনভায়রনমেন্ট স্টাডি করব অর্গানাইজেশনের জন্য, তারপর আমরা ফর্মুলেট করব অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজিস, then we will go for implementing the chosen strategies, and then ultimately we will evaluate the performance and take any corrective measures if necessary. So what is the importance of strategic management? It provides a proper direction to the organization. তো প্রথমে আমাদের অর্গানাইজেশনকে ডাইরেকশন দেয় যে কোন ডাইরেকশনে আমরা ডিসিশনস নেব। নেক্সট, it enhances competitiveness. Next, it facilitates effective resource utilization. আমার কোম্পানিতে যা যা রিসোর্স আছে, হিউম্যান রিসোর্স হোক, মনিটারি ফাইন্যান্সিয়াল রিসোর্স হোক, তো এই রিসোর্সগুলো আমি কিভাবে ইউটিলাইজ করব ওটা আমার প্ল্যান করতে ইজি হয়। দেন স্ট্র্যাটেজি অলসো হেল্পস কোপ উইথ এনভায়রনমেন্টাল চেঞ্জেস। এক্সটার্নাল চেঞ্জেস যেরকম হয়, যেমন ধরো টেকনোলজিক্যাল চেঞ্জেস, ডে বাই ডে টেকনোলজি ডেভেলপ হচ্ছে, বা ইকোনমিক্যাল চেঞ্জেস বা পলিটিক্যাল চেঞ্জেস, ওগুলোর সাথে অ্যাডাপ্ট করতে হেল্প করে। And strategic management also ensures organizational sustainability. So sustainability কথাটার অর্থ কি? Sustainability means basically when we use the resources in such a way that we think about our future generations as well. যেমন ধরো এখনের দিনে আমরা ফুয়েল যেভাবে ইউজ করছি, আমরা খুব বেশি ফুয়েল যদি ইউজ করি, তাহলে ফুয়েল বা পেট্রোলিয়াম যদি খুব বেশি ইউজ করি, তাহলে ফিউচারের জেনারেশনের কাছে কিছু থাকবে না। তো ওটা আমরা করব না। তো ওটাকে সাস্টেনেবিলিটি বলে, যে মানে এখন আমরা এমন ভাবে আমাদের রিসোর্স ইউজ করব যাতে আমরা ফিউচারের জন্য বাঁচিয়ে রাখি। তো দ্যাট ইজ বেসিক্যালি সাস্টেনেবিলিটি। So now what is strategy? Strategy refers to a comprehensive and integrated plan designed to achieve organizational objectives and gain competitive advantage.
স্ট্র্যাটেজি কথাটার অর্থ হলো বেসিক্যালি একটা কম্প্রিহেন্সিভ আর ইন্টিগ্রেটেড প্ল্যান, যেটা ডিজাইন করা হয় অর্গানাইজেশনাল অবজেক্টিভস অ্যাচিভ করার জন্য আর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেইন করার জন্য। তো না, হোয়াট ইজ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইজ বেসিক্যালি এমন কিছু একটা আমার পজিটিভ জিনিস থাকতে হবে যেটা অন্য কেউ কপি করতে পারবে না। যেমন ডমিনোজের ওরা 30 মিনিট ডেলিভারি প্রমিস করে, যে 30 মিনিটসের মধ্যে ওরা ডেলিভারি করবে, না হলে ওরা রিফান্ড দিয়ে দেবে, টাকা নেবে না। তো এটা ওদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, ওদেরকে কেউ কপি করতে পারছে না, অন্যরা কেউ কপি করেনি। তো প্রত্যেকটা কোম্পানির একটা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে, যে যেটা অন্য কেউ কপি করতে পারবে না, ওদের জন্য এটা ইউনিক। তো এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা সাস্টেইন করতে হবে। তো সিম্পল ডেফিনেশন হিসেবে যদি আমরা বলি, স্ট্র্যাটেজি ডিটারমাইন্স লং টার্ম গোলস এন্ড অ্যালোকেশন অফ রিসোর্সেস নেসেসারি টু অ্যাচিভ দেম। ইট রিপ্রেজেন্টস ম্যানেজমেন্টস প্ল্যান for achieving superior organizational performance. So what are the key elements of strategy? First is long term orientation. এটা একটা long term plan, এটা তো আগেই বললাম। তারপরে it is a goal directed action, সবসময় একটা গোল থাকে, গোলটা অ্যাচিভ করার জন্যই আমরা স্ট্র্যাটেজি বানাই। নেক্সট ইজ রিসোর্স অ্যালোকেশন, তো স্ট্র্যাটেজি যেরকমই হবে ওটা অনুযায়ী আমাদের রিসোর্স অ্যালোকেট করতে হবে। নেক্সট ইজ এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন, এনভায়রনমেন্টের সাথে কোম্পানিকে অ্যাডাপ্ট করতে হবে। আর ফাইনাল হচ্ছে কম্পিটিটিভ পজিশনিং, মানে আমার কোম্পানির কিছু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বানাতে হবে আর সাস্টেইন করতে হবে। Now what are the characteristics of strategy? It is future oriented, আমরা ফিউচারের কথা ভেবে স্ট্র্যাটেজি বানাই, প্রেজেন্টের কথা ভেবে না। নেক্সট, it is goal focused, it is long term in nature, it is comprehensive and integrated. It is also dynamic and flexible. স্ট্র্যাটেজি কোনো সময় রিজিড হয় না, আজকের দিনে আমি যে স্ট্র্যাটেজিটা বানাচ্ছি আমি কিছুদিন পরে এনভায়রনমেন্টাল চেঞ্জেস এর কারণে এটা চেঞ্জ করে ফেলতে পারি। সো ইট ইজ ডাইনামিক, ইট ক্যান বি চেঞ্জড এনি টাইম, এন্ড ইট ইজ ফ্লেক্সিবল ইন নেচার। অ্যাজ পার নেসেসিটি আমরা এটা চেঞ্জ করতে পারবো। এন্ড ইট অলসো ইনভলভস মেজর রিসোর্স কমিটমেন্টস, অনেক রিসোর্সেস এর দরকার হয় কোনো একটা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে হলে। And strategies are developed by top management. Top management কারা হয় কোম্পানির? টপ ম্যানেজমেন্ট হয় যেমন সিইও, বোর্ড অফ ডাইরেক্টরস, ওরা। তো স্ট্র্যাটেজি সবসময় টপ ম্যানেজমেন্টের ওরা প্ল্যান করে। and it is concerned with organizational survival and growth. অর্গানাইজেশনটাকে সার্ভাইভ করতে হবে আর গ্রো করতে হবে। and it is based on environmental analysis. ফার্স্ট স্টেপ কি ছিল আমরা একটু আগে যেটা বললাম, ফার্স্ট ইজ এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস। অ্যানালাইসিসের উপরে আমাদের ফর্মুলেশন, ইমপ্লিমেন্টেশন আর ইভালুয়েশন ডিপেন্ড করবে। and strategy provides a competitive advantage. Strategic decisions must always be significant. It is generally irreversible. আমি কোন একটা স্ট্র্যাটেজি প্ল্যান করেছি আগামী 10 বছরে, যেমন ধরো টেসলা, ওদের স্ট্র্যাটেজি কি? ওদের স্ট্র্যাটেজি হচ্ছে ওরা এখন বেস্ট ইলেকট্রিক কার কোম্পানি হতে চায় উইদিন নেক্সট 10 ইয়ার্স। তো ওরা ওটার জন্য অনেক রিসোর্সেস অ্যালোকেট করবে, অনেক কিছু প্ল্যানিং করবে। তো অলরেডি রিসোর্সেস এর উপর যখন খরচা করে ফেলবে, তো এটা তো অলমোস্ট ইররিভার্সিবল, কারণ কি যে টাকাটা অলরেডি খরচা হয়ে গেছে R&D তে বা হায়ারিং এ বা প্রকিউরমেন্টে বা প্রোটোটাইপ ডিজাইনিং এ, তো ওই টাকাটা তার ফেরত আসবে না। এই স্ট্র্যাটেজিটা অলমোস্ট ইররিভার্সিবল ইন নেচার, এন্ড স্ট্র্যাটেজিক ডিসিশনস আর জেনারেলি কমপ্লেক্স এন্ড আনসার্টেন ইন নেচার। কারণ কি ফিউচারে কি হবে, এনভায়রনমেন্টাল চেঞ্জেস যে কোনো টাইমে আসতে পারে, ফিউচারে কি হবে এটা আমরা জানি না। ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন, আমাদের অ্যাডাপ্ট করতে হবে। এন্ড স্ট্র্যাটেজিক ডিসিশনস অলওয়েজ এফেক্ট দ্য এন্টায়ার অর্গানাইজেশন। Now we will understand strategy as a plan. মিন্সবার্গ নামে একজন ব্যক্তি ছিল, মিন্সবার্গ বলেছিল যে 5 P's এক্সিস্ট করে। ওই 5টা P যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যান সবসময় সবচেয়ে বেশি এফেক্টিভ হবে। তো এই 5টা P এর মধ্যে ফার্স্ট P ইজ প্ল্যান। তো স্ট্র্যাটেজি অ্যাজ এ প্ল্যান, strategy as a plan is a consciously intended course of action designed in advance. প্ল্যান মানে কি? প্ল্যান মানে হচ্ছে যে ফিউচারে আমরা কি করব, তো কনসিয়াস ডিসিশন থাকে, ওটা আমরা জেনে বুঝে ডিসিশন নেই যে ফিউচারে আমরা কি কোর্স অফ অ্যাকশন নেব। তো ফিচার্স কি?
ইট ইজ ডেলিবারেট অ্যান্ড সিস্টেম্যাটিক ইন নেচার। এটা আমরা ডেলিবারেটলি করি, এটা হঠাৎ করা হয় না। অ্যান্ড ইট ইজ ডেভেলপড বিফোর অ্যাকশনস আর টেকেন। আমরা অ্যাকশনটা নেওয়ার আগে প্ল্যানটা ডেভেলপ করি। অ্যান্ড স্পেসিফাইজ অবজেক্টিভস অ্যান্ড মিনস। For example, a company plans to enter into international markets through export over next 5 years. তো এটা তো রাতারাতি ওরা প্ল্যান করবে না, কেউ স্বপ্ন দেখে বলবে না যে কালকে আমি ইন্টারন্যাশনাল হয়ে যাব। তো এটা আগের থেকে প্ল্যান করবে যে আগামী 5 বছরে আমি এক্সপোর্টে মন দিতে চাই। তো বেনিফিটস কি? বেনিফিটস হচ্ছে ইট প্রোভাইডস এ ডাইরেকশন। দ্য আনসার্টেনিটি কিছুটা হলেও কমে যেহেতু আমরা ডাইরেকশন পাচ্ছি। ইট ইমপ্রুভস কোঅর্ডিনেশন among the people working, that is the employees, and it also facilitates control. Next, Mintzberger 5P, second P হচ্ছে pattern. So strategy as a pattern. Strategy maintains a consistent pattern in OB over time. তো আজকে আমি যে স্ট্র্যাটেজিটা নিচ্ছি, আমি ফিউচারে যখন আমার কোম্পানির জন্য অন্য স্ট্র্যাটেজি বানাবো, এগুলো আমার পাস্ট যা যা আমার স্ট্র্যাটেজি ছিল একটা সেম প্যাটার্ন ফলো করবে। Strategy emerges from repeated actions and it reflects the actual behavior rather than intended plans, and it may evolve through experience. মানুষ যেরকম নিজের এক্সপিরিয়েন্স থেকে শিখে নেক্সট ডিসিশনটা নেয়, সিমিলারলি কোম্পানিও প্রিভিয়াস স্ট্র্যাটেজি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে ফিউচার স্ট্র্যাটেজি গুলো বানায়। যেমন একটা কোম্পানি কন্টিনিউয়াসলি এমফাসাইজ করে ইনোভেশনের উপর ইন অল প্রোডাক্টস। এক্সাম্পল আমরা নিতে পারি যেমন অ্যাপল। Apple is known for innovation, right? The significance ki it shows the actual strategic behavior, it reveals organizational priorities and supports learning and adaptation. এবার মিন্সবার্গের থার্ড পি হচ্ছে পজিশন। স্ট্র্যাটেজি এজ এ পজিশন। So it represents an organization's place within its environment and market. তো মানে হচ্ছে কোম্পানিটার পজিশনিং কি মার্কেটের মধ্যে। ফোকাস থেকে বেসিক্যালি মার্কেটে কিভাবে এটাকে পজিশন করা হচ্ছে, কাস্টমারের পারসেপশন কি হবে, আর কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কি আমি শো করব মার্কেটে। যেরকম রোলেক্স একটা লাক্সারি ব্র্যান্ড, লাক্সারি ওয়াচ ব্র্যান্ড। তো এটা মার্কেটে কিভাবে পজিশন করা আছে? ইট ইজ পজিশনড ইন দ্য মার্কেট এজ এ লাক্সারি ওয়াচ ব্র্যান্ড। এটা সবাই কিনে না, যারা খুব মানে আলট্রা রিচ বা যাদের লাক্সারি ওয়াচ কেনার শখ থাকে ওরাই কিনে। তো রোলেক্স পজিশন করেছে নিজেকে এভাবে যে দে আর এ লাক্সারি ওয়াচ ব্র্যান্ড। তো অনেকগুলো মেথডস থেকে পজিশনিং এর। ফার্স্ট ওয়ান ইজ কস্ট লিডারশিপ। কস্ট লিডারশিপ মানে হলো নিজের ক্যাটাগরিতে সবচেয়ে কম দামে সেল করা, ওটাকে বলে কস্ট লিডারশিপ। মানে কস্টের মধ্যে লিডার, লো কস্টে বিক্রি করে। নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি। ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিতে কি করে? পজিশনিং এর সময় এমন ভাবে পজিশন করা প্রোডাক্টটাকে যে হ্যাঁ আমার প্রোডাক্টটা কিভাবে ডিফারেন্ট ফ্রম আদার প্রোডাক্টস। তারপর আলটিমেটলি হচ্ছে মার্কেট ফোকাস। ফোকাস মানে হচ্ছে নিশ, কোন একটা নিশ ধরে পজিশন করা। যেমন একটা এক্সাম্পল আমরা নিতে পারি, অনেকেই রেট্রো মিউজিক পছন্দ করে, ঠিক আছে? এখনের দিনে রেট্রো মিউজিক খুব কম মানুষ পছন্দ করে। আগের দিনে সবার বাড়িতে রেডিও থাকতো, এখন সবার বাড়িতে রেডিও থাকে না। তো ওটা একটা নিশ আছে, ওরা এখন ক্যারাভান বলে একটা জিনিস ইউজ করে, ওটা দেখতে রেডিওর মতো, ওটার মধ্যে মিউজিক লোড করা থাকে। তো ওটা একটা নিশ। ওরা সবার জন্য মাস প্রোডাক্ট বানাচ্ছে না, ওরা সবার জন্য বানাচ্ছে না, ওরা খালি পার্টিকুলার ক্যাটাগরিটার জন্য বানাচ্ছে যারা এই প্রোডাক্টটা ইউজ করে। কস্ট লিডারশিপ যেমন মাসের জন্য বানাচ্ছে। যেমন আমরা ধরে নিতে পারি ক্যাম্পা কোলা 10 টাকায় বিক্রি করে কোল্ড ড্রিঙ্ক, সেম অ্যামাউন্ট অফ কোল্ড ড্রিঙ্ক যেটা কোকা কোলা 20 রুপিতে সেল করে। তো ওরা ওদের ক্যাটাগরিতে সবচেয়ে চিপেস্ট সেল করে। তো ওটা কস্ট লিডারশিপ পজিশনিং। ওদের ক্যাটাগরিটা কি? সফট ড্রিঙ্কস। তো সফট ড্রিঙ্ক ক্যাটাগরিতে সবচেয়ে কম দামে সেল করে ক্যাম্পা কোলা। তো ওরা ওখানে কস্ট লিডার। নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজি এজ এ প্লয় এন্ড পার্সপেক্টিভ। এটা মিন্সবার্গের 5P ফাইনাল দুইটা পি। ফার্স্ট ওয়ান ইজ স্ট্র্যাটেজি এজ এ প্লয়। তো প্লয় মানে কি? প্লয় মানে হচ্ছে বেসিক্যালি কম্পিটিটরসদেরকে আউটস্মার্ট করে দেবে, এমন কিছু করা যেটা কেউ এক্সপেক্ট করবে না। একটা স্পেসিফিক ম্যানুভার নেওয়া যেটাতে কম্পিটিটরসদেরকে হঠাৎ করে চমকে দিতে পারে।
যেমন হঠাৎ করে আমি আজকে প্রাইস রিডাকশন করে দিলাম টেম্পোরারিলি কয়েকদিনের জন্য, তাতে কি হবে, মানুষ অন্য কোম্পানির কাছে না গিয়ে আমার কোম্পানির জিনিসপত্র কিনবে, তা আমার কম্পিটিটরসদের লস হয়ে যাবে। স্ট্র্যাটেজি ইজ এ পার্সপেক্টিভ কি? Perspective means basically shared organizational philosophy and world view. So perspective shapes organizational culture. The organizational culture ta kemon? It also influences the strategic choices and guides managerial decisions. যেমন গুগল বা মাইক্রোসফটের কালচার emphasizes innovation and experimentation. ওখানে রুটিন ওয়ার্ক ছাড়াও ওদেরকে যথেষ্ট ফ্রিডম দেওয়া হয় এমপ্লয়িজদেরকে এক্সপেরিমেন্ট করার জন্য বা নিউ আইডিয়াস ভাবার জন্য। Now, why is strategy important in organizations? It provides a direction, it provides clear objectives, it enhances competitiveness in the market, it facilitates proper decision making, it helps coordinate organizational activities, also helps improve resource allocation, and helps anticipate opportunities and threats. আগের থেকে অ্যান্টিসিপেট করতে হেল্প করে, আগের থেকে জানতে হেল্প করে যে কি কি অপরচুনিটিস হতে পারে এক্সটার্নালি, কি কি থ্রেটস আসতে পারে আমার কোম্পানির প্রতি এক্সটার্নালি। It also promotes innovation, supports a sustainable growth, and reduces uncertainty and risk. Now, what is the relation between strategy and competitive advantages? Competitive advantage মানে কি? The ability of an organization to outperform competitors consistently. আমার কোম্পানির এমন কিছু একটা ফিচার থাকতে হবে যেটা অন্যরা কেউ ইজিলি কপি করতে পারবে না অথবা রিপ্লেস করতে পারবে না, আর ওই অ্যাডভান্টেজটাকে আমার মেনটেন করতে হবে, তাহলেই এটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হবে। তো কিভাবে আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে পারি? ফাস্টেস্ট কস্ট এফিসিয়েন্সি হতে পারে, আমার ক্যাটাগরিতে আমার জিনিসটাই সবচেয়ে কম দামে পাওয়া যায় কিন্তু বেস্ট কোয়ালিটি কম দামে পাওয়া যায় আমার কাছে, এটা আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হতে পারে। অথবা নেক্সট কি হতে পারে? প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, আমার প্রোডাক্টের মধ্যে বিভিন্ন রকম এক্সট্রা ফিচার্স আছে যেগুলো অন্যদের কাছে নেই। নেক্সট হতে পারে ইনোভেশন, যেমন অ্যাপেলের আছে, অ্যাপেলের কম্পিটিটরকে, অ্যাপেলের ডাইরেক্ট কম্পিটিটর তো কেউ নেই, কারণ কি iOS শুধু ওরা ইউজ করে, ওরা নিজস্ব অপারেটিং সিস্টেম ইউজ করে, ওরা অ্যান্ড্রয়েড ইউজ করে না, তো এটা ওদের ইনোভেশন। নেক্সট ইজ ব্র্যান্ড রেপুটেশন। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ব্র্যান্ড রেপুটেশন বিল্ড করা যায়। যেরকম অ্যাপেলের কোনো ডাইরেক্ট কম্পিটিটর নেই, অ্যাপেল অলরেডি ওদের ব্র্যান্ড বানিয়ে ফেলেছে। আইফোন বললেই অ্যাপেলের কথা মনে পড়ে, বেস্ট মানে সবচেয়ে সিকিউর মোবাইল ফোন বললেও আইফোনের কথাই মনে পড়ে। আইফোন জেনারেলি মানুষ কেন কিনে? একটা কিনে স্ট্যাটাস সিম্বলের জন্য, না হলে কিনে সিকিউরিটির জন্য। ওদের সিকিউরিটি অ্যান্ড্রয়েড ফোনের তুলনা অনেকটা বেটার। নেক্সট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমার আসতে পারে টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি থেকে, আমার টেকনোলজি খুব বেটার আমার কোম্পানির। অথবা হতে পারে কাস্টমার সার্ভিস এক্সেলেন্স, আমার কাস্টমার সার্ভিস হয়তো খুবই এক্সেপশনাল। তো স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা কি? ইট উইল ইনক্রিজ প্রফিটেবিলিটি। কম্পিটিটিভ অ্যাডভান্টেজে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকলে ইট উইল লিড টু ইনক্রিজ প্রফিটেবিলিটি, আমার কোম্পানির প্রফিট বাড়বে। ইট ক্যান লিড টু মার্কেট লিডারশিপ, হয়তো আমি মার্কেটের লিডার হয়ে গেলাম, আমার কাছে সবচেয়ে বেশি শেয়ার। তারপর কাস্টমার লয়্যালটি আসবে, কাস্টমার্স উইল নট গো ব্যাক টু আদার কোম্পানিজ, and long-term sustainability. So what are the different levels at which the strategy operates? The strategic hierarchy, তো চারটা লেভেলে স্ট্র্যাটেজি কাজ করে। ফার্স্ট লেভেল একদম টপ লেভেলে হচ্ছে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি, তারপর আসে বিজনেস লেভেল স্ট্র্যাটেজি, তারপর আসে ফাংশনাল লেভেল স্ট্র্যাটেজি, তারপর আসে অপারেশনাল লেভেল স্ট্র্যাটেজি, মানে উপর থেকে নিচের দিকে আসছে। পারপাস কি এই হায়ারার্কিটার? It ensures alignment between organizational goals and day-to-day activities. For example, it is not possible for the top level executives, that is the corporate level executives,
for example the CEOs and board of directors to look after the daily day-to-day activities. ওদের জন্য তো এটা পসিবল না, ঠিক আছে? তো ওটা কে দেখবে? ওটা অপারেশনাল লেভেলে যারা কাজ করে ওরা দেখবে, লাইন ম্যানেজার্সরা দেখবে। তো এই হায়ারার্কিটা বেসিক্যালি এনশিওর করে যে প্রত্যেকটা লেভেলের মাঝখানে অ্যালাইনমেন্ট আছে, ওদের মধ্যে প্রপার কোঅর্ডিনেশন হয় যাতে অর্গানাইজেশনের গোলটা অ্যাচিভ করা যায়। তো ফার্স্ট উই উইল স্টাডি কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি। Corporate strategy মানে কি? Corporate strategy is basically concerned with the overall direction of the organization, that is strategy for the organization as a whole, পুরোটা অর্গানাইজেশনের জন্য যা স্ট্র্যাটেজি। মেজর ডিসিশনস কি কি না হয় এই লেভেল অফ স্ট্র্যাটেজিতে? বিজনেস পোর্টফোলিও ম্যানেজমেন্ট, যে আমার বিজনেসের পোর্টফোলিওতে আমি কি কি প্রোডাকশন লাইনস রাখবো, কি কি প্রোডাক্টস রাখবো। নেক্সট ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন মানে কি? Diversification means basically operating in new markets or with new products. নতুন প্রোডাক্টস লঞ্চ করা in new markets, ওটা মানে হচ্ছে ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন রিলেটেড হতে পারে, আনরিলেটেডও হতে পারে। রিলেটেড ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে ধরো নেসলের ওরা ফুড প্রোডাক্টস বানাচ্ছে, তো ওরা ফুড প্রোডাক্টস এর মধ্যে একটা নতুন ভেরিয়েন্ট লঞ্চ করলো, তো ওটা কি? রিলেটেড ডাইভার্সিফিকেশন। এবার নেসলে ফুড প্রোডাক্টস বানাচ্ছে, ওরা হঠাৎ করে ফ্রিজ বানানো স্টার্ট করলো। ফ্রিজের সাথে তো ফুড প্রোডাক্টস এর সাপ্লাই চেনের কোনো রিলেশন নেই, তো ওটা একদম আনরিলেটেড, তো ওটা আনরিলেটেড ডাইভার্সিফিকেশন হবে। তারপর ওরা কি কি ডিসিশনস নেয়? আর মার্জার এন্ড অ্যাকুইজিশন। মার্জার মানে কি? মার্জার মিন্স বেসিক্যালি কম্বাইনিং উইথ অ্যানাদার কোম্পানি এট এ সেম লেভেল। দুটো কোম্পানি মার্জ হয়ে যাবে, যেমন ডিজনি আর হটস্টার, ওরা মার্জ হয়ে ডিজনি প্লাস হটস্টার হয়ে গেছে এখন। আগে হটস্টার আলাদা ছিল, ডিজনি আলাদা ছিল, এখন একটা মার্জ হয়ে গেছে। নেক্সট ক্যান বি অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে যখন একটা কোম্পানি আর একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে ফেলে, মোর দেন 50% শেয়ারস নিয়ে নেয়, তখন একটা অ্যাকুইজিশন হয়ে যায়। নেক্সট দে ক্যান ডিসাইড ফর এক্সপানশন or resource allocation among businesses. তো অবজেক্টিভ কি থাকে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি? গ্রোথ, এনকারেজ স্টেবিলিটি, ইনক্রিজ প্রফিটেবিলিটি এন্ড ইমপ্রুভ সাস্টেনেবিলিটি। তো কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি বানানোর রেসপন্সিবিলিটি কার উপর থাকে? বোর্ড অফ ডাইরেক্টরস এন্ড দ্য টপ ম্যানেজমেন্ট। না নেক্সট লেভেল, আমরা নিচের লেভেলে আসলাম, এক লেভেল নিচে। কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি শেষ, তারপর হচ্ছে বিজনেস লেভেল স্ট্র্যাটেজি। সো হোয়াট ইজ বিজনেস স্ট্র্যাটেজি? ইট ইজ কনসার্নড উইথ হাউ এ বিজনেস কম্পিটস উইদিন এ স্পেসিফিক ইন্ডাস্ট্রি। তো এখানে ফোকাস এরিয়া কিসের উপর থাকে? কম্পিটিটিভ পজিশনিং, মার্কেট শেয়ার কি করে অ্যাকোয়ার করবো আরো বেশি করে, কাস্টমার ভ্যালু ক্রিয়েশন, হাউ টু এনশিওর দ্যাট উই ডেলিভার ম্যাক্সিমাম ভ্যালু টু দ্য কাস্টমার্স, এন্ড ইনক্রিজ ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস। কারণ কি ধরো আমার ইন্ডাস্ট্রি যদি পুরোটাই ডুবে যায় তাহলে আমার কোম্পানি অটোমেটিক ডুবে যাবে। যেমন মনে করো স্টিল ইন্ডাস্ট্রি যদি ইকোনমিক্যালি স্লো ডাউন হয়ে যায় তাহলে শ্যাম স্টিলের শেয়ার প্রাইস অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে, কারণ পুরোটা ইন্ডাস্ট্রি তখন ইকোনমিক রিসেশনের মধ্যে দিয়ে চলছে। কমন অ্যাপ্রোচেস কি কি না হয়? ফার্স্ট ইজ কস্ট লিডারশিপ, নেক্সট ইজ ডিফারেন্সিয়েশন, তারপর হচ্ছে ফোকাস স্ট্র্যাটেজি, যেটা একটু আগে অলরেডি ডিসকাস করলাম। তো ফোকাস স্ট্র্যাটেজি ক্যান অলসো বি অফ টু টাইপস, ফোকাস কস্ট লিডারশিপ অর ফোকাস ডিফারেন্সিয়েশন। মানে কোন একটা পার্টিকুলার নিশের মধ্যে কস্ট লিডার হয় অথবা কোন একটা পার্টিকুলার নিশের মধ্যে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করা। এটার জন্য কারা রেসপন্সিবল থাকে? বিজনেস লেভেল স্ট্র্যাটেজি বানায় বিজনেস ইউনিট ম্যানেজার্সরা। না নেক্সট ইজ ফাংশনাল লেভেল স্ট্র্যাটেজি। এবার বিজনেস লেভেল স্ট্র্যাটেজির পরে আসবে ফাংশনাল লেভেল স্ট্র্যাটেজি। তো হোয়াট ইজ এ ফাংশনাল স্ট্র্যাটেজি? স্ট্র্যাটেজি ইজ ডেভেলপড বাই ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টস। তো যেখানে আমরা ফাংশনাল কথাটা পাবো ওখানে আমরা বুঝবো যে ফাংশন বলতে এখানে ডিপার্টমেন্ট বোঝাচ্ছে। যেমন ডিফারেন্ট এরিয়াস কি কি হতে পারে? ডিফারেন্ট ডিপার্টমেন্টস, মার্কেটিং, ফাইন্যান্স, এইচআরএম, প্রোডাকশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। তো যা ধরো মার্কেটিং ডিপার্টমেন্টের যে হেড, ও যে স্ট্র্যাটেজিটা বানাবে ওটা হচ্ছে ফাংশনাল লেভেল স্ট্র্যাটেজি।
প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের হেডরা যে ডিসিশনগুলো নেয় ওগুলো হচ্ছে ফাংশনাল লেভেল স্ট্র্যাটেজি, যে ওই ডিপার্টমেন্টের জন্য কি ভালো হবে। এই স্ট্র্যাটেজিগুলোর পারপাস কি? সাপোর্ট করা বিজনেস লেভেল স্ট্র্যাটেজিগুলোকে। বিজনেস লেভেল স্ট্র্যাটেজি বানায় কোন একটা পার্টিকুলার লোকেশনের ওরা। যেমন ধরো মাইক্রোসফটের অফিস আছে ব্যাঙ্গালোরে একটা আছে, কলকাতায় একটা আছে। ব্যাঙ্গালোর অফিসে একজন হেড থাকবে, পুরোটা ব্যাঙ্গালোর অফিস যে দেখছে ও বানাচ্ছে বিজনেস লেভেল স্ট্র্যাটেজি। আর ওই ব্যাঙ্গালোর অফিসের ভিতরে মার্কেটিং ডিপার্টমেন্টের একজন হেড আছে, ও বানাচ্ছে ফাংশনাল লেভেল স্ট্র্যাটেজি। এইচআর ডিপার্টমেন্টের একজন হেড আছে, ও বানাচ্ছে ফাংশনাল লেভেল স্ট্র্যাটেজি। এক্সাম্পল কি কি হতে পারে? যেমন ধরো মার্কেটিং ডিপার্টমেন্টের ওরা ডিসাইড করলো ওরা প্রমোশনাল ক্যাম্পেইনস করবে। এইচআর ডিপার্টমেন্টের ওরা ডিসাইড করলো ওরা রিক্রুটমেন্ট প্ল্যানস বানাচ্ছে, যে কিভাবে রিক্রুটমেন্ট করবে। এইচআরএম প্ল্যানিং করছে যে ফিউচারে কতজন এমপ্লয়ি আমার রিক্রুট করতে হবে, নেক্সট মাসে আমার কজন এমপ্লয়ি ছেড়ে চলে যেতে পারে, এটা এজিউম করতে হবে, আগের থেকে প্রেডিক্ট করতে হবে যে আমার আরো কতটা হিউম্যান পাওয়ার দরকার আছে। তারপর ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওরা হয়তো কস্ট কন্ট্রোল কি করে করবে ওটা প্ল্যান করতে পারে, কি করে খরচা কমাবে। তারপর প্রোডাকশন ডিপার্টমেন্ট ওরা ডিসাইড করতে পারে যে প্রোডাকশনের স্কেডিউলটা কিভাবে চেঞ্জ করবে যাতে আরো বেশি এফিশিয়েন্ট হয় প্রসেসটা। একদম লাস্টে আসছে অপারেশনাল লেভেল স্ট্র্যাটেজি। এটার নাম দিয়ে বোঝা যাচ্ছে অপারেশনাল স্ট্র্যাটেজি ইজ কনসার্নড উইথ ডেইলি অপারেশনস এন্ড ইমপ্লিমেন্টেশন। ডেইলি মানে ডে টু ডে লাইফে আমরা যে কাজগুলো করি ওটার যে স্ট্র্যাটেজি ওটা হচ্ছে অপারেশনাল লেভেল স্ট্র্যাটেজি। এটার ফিচার্স কি? এটা একটা শর্ট টার্ম ওরিয়েন্টেশন, যে মানে আজকে পুরো দিনে আমি কি করব। It is action based. There are detailed procedures and there is always a consistent performance monitoring. Example, কোন একটা প্রোডাকশন ফ্যাক্টরি ধরো, ওই ফ্যাক্টরিতে ওয়ার্ক শিডিউল থাকে যে কটার থেকে কটার দিকে কার শিফট আছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট করা যে আজকের দিনে কতটা র মেটেরিয়ালস বের হলো, কতটা ফিনিশড গুডস তৈরি হলো, কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিওরস, কোয়ালিটি কন্ট্রোল কি করে করবে, কোয়ালিটি কি করে মেনটেন করবে সবগুলো প্রোডাক্টসে কনসিস্টেন্টলি, কাস্টমার সার্ভিস অপারেশন, আজকের দিনে কজন কটা ফোন এসছে কাস্টমার কেয়ারের কাছে, কজনের কোয়েরি রিজলভ করা হয়েছে। তো স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং তাহলে কি? It involves selecting the most appropriate course of action for achieving long-term organizational objectives. আমরা যখন অনেকগুলো প্ল্যান বানাবো এবার আমাদের তো চুজ করতে হবে যে কোন প্ল্যানটা বেটার। আমরা সবগুলো প্ল্যান তো ইমপ্লিমেন্ট করতে পারবো না, তো তখনই ডিসিশন মেকিং এর দরকার পড়ে। ডিসিশন মেকিং এ কি হয়? We select the most appropriate course of action for achieving the long-term organizational objectives. The characteristics ki a decision it has a long-term impact. It is always very risky. Keno risky? Risky because of uncertainty, and it is very resource intensive. অনেক resources খরচা করতে হয় যখন একটা স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়া হয়, and it is always complex in nature. কারণ কি সবগুলো জিনিস একসাথে কাজ করছে, সবগুলো ডিপার্টমেন্ট, তারপর এক্সটার্নাল এনভায়রনমেন্ট, ইন্টারনাল এনভায়রনমেন্ট, তারপর আমাদের আউটকাম কি আনসার্টেন থাকে, আর ইমপ্লিকেশনস ওয়ার অর্গানাইজেশন ওয়াইড, মানে আমাদের যাই ইমপ্লিকেশন হোক পজিটিভ বা নেগেটিভ আমার এটা পুরোটা অর্গানাইজেশনকে এফেক্ট করবে। তো ইট ইজ অলওয়েজ ভেরি রিস্কি। এবার ডিসিশন মেকিং এর অনেকগুলো অ্যাপ্রোচ আছে। What are the various approaches of decision making? First one is the rational analytical approach of decision making. In this approach, it is assumed that managers make decisions logically and systematically. এই অ্যাপ্রোচটা এটা অ্যাজিউম করা হয় যে ম্যানেজাররা সবসময় ডিসিশনগুলো লজিক্যালি আর সিস্টেম্যাটিক্যালি করে। এটার প্রসেস কি? ফার্স্ট স্টেপ ইজ আইডেন্টিফাইং দ্য প্রবলেম। প্রথমে আমরা প্রবলেম আইডেন্টিফাই করব, তারপর গ্যাদার ইনফরমেশন, তারপর আমরা ইনফরমেশন গ্যাদার করা স্টার্ট করব। নেক্সট জেনারেট অল্টারনেটিভস, মানে আমরা অনেকগুলো সলিউশন জেনারেট করার চেষ্টা করব, কয়েকটা 4-5টা সলিউশন আমরা জেনারেট করব। নেক্সট ইজ ইভালুয়েট দ্য অল্টারনেটিভস, তারপর ওই 4-5টা সলিউশনকে কম্পেয়ার করে দেখব প্রোস এন্ড কনস, তারপর সিলেক্ট দ্য বেস্ট অপশন, তারপর ওই অল্টারনেটিভ গুলোর মধ্যে থেকে আমরা সিলেক্ট করব যে কোন ডিসিশনটা বেস্ট হবে। নেক্সট ইমপ্লিমেন্টিং দ্য ডিসিশন, মানে ওই ডিসিশনটা আমরা অ্যাপ্লাই করব।
এন্ড ফাইনাল স্টেপ মনিটরিং দ্য রেজাল্টস। তারপর আমরা মনিটর করে দেখবো যে আমাদের ডিসিশনটা কি ঠিক ছিল না ভুল ছিল। অ্যাডভান্টেজেস কি এই অ্যাপ্রোচটার? ইট ইজ অবজেক্টিভ ইন নেচার, একটা স্ট্রাকচারড একটা মেথড দেওয়া আছে যে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে, এন্ড ইট ইজ এভিডেন্স বেসড। কারণ কি আমরা ইভালুয়েশন যখন করছি আমরা প্রোস এন্ড কনস দেখছি, তো এটা প্রুফ বেসড, প্রুফের উপর বেস করে ডিসিশন নেওয়া হয়। বাট এটার কিছু লিমিটেশনস আছে। লিমিটেশনস কি? ইট ইজ ভেরি টাইম কনজিউমিং ইন নেচার, কারণ কি এটা একটা স্ট্রাকচারড ওয়ে, স্টেপগুলো সবগুলো আমাদের কমপ্লিট করতে হবে। ইট ইজ ভেরি টাইম কনজিউমিং ইন নেচার এন্ড ইট রিকোয়ার্স কমপ্লিট ইনফরমেশন। আমাদের পুরোটা ইনফরমেশন দরকার এই অ্যাপ্রোচটা ফলো করতে গেলে। তো এবার আরেকটা অ্যাপ্রোচ আছে ডিসিশন মেকিং, ওটা কি? ওটা হচ্ছে ইনটুইটিভ ইমোশনাল অ্যাপ্রোচ। হোয়াট ইজ ইনটিউশন? ইনটিউশন মানে হচ্ছে গাট ফিলিং। এখানে ডিসিশন ইজ বেসড অন ইনস্টিংক্টস, জাজমেন্ট এন্ড এক্সপিরিয়েন্স। যে মানে আমার গাট বলছে, আমার সিক্স সেন্স বলছে এটা করা উচিত, বা আমার এক্সপিরিয়েন্স বলছে এটাই করা উচিত, তো ওটা হচ্ছে ইমোশনাল অ্যাপ্রোচ। এটা ক্যারেক্টারিস্টিক্স কি? ডিসিশন মেকিং ইজ ফাস্ট হিয়ার, ইট ইজ এক্সপিরিয়েন্স বেসড এন্ড ইট রিলাইজ অন ম্যানেজারিয়াল ইনসাইট। ম্যানেজারের কাছে তো অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে, শুরু থেকে কেউ ম্যানেজার হয়ে যায় না, তোর এক্সপিরিয়েন্সের উপর বেস করে ও ডিসিশনটা নেয়। and it is useful when situations are uncertain in nature, কারণ কি যেখানে আনসার্টেনিটি থাকবে ওখানে আমরা কমপ্লিট ইনফরমেশন তো পাবো না, তো আমরা ফার্স্ট মেথডটা এখানে অ্যাপ্লাই করতে পারবো না, অ্যানালিটিক্যাল মেথডটা, তো তখন আমরা ইমোশনাল অ্যাপ্রোচ নিতে পারি। এটার অ্যাডভান্টেজেস কি কি? এটা খুবই ফাস্ট প্রসেস, এটা খুবই স্পিডি, তাড়াতাড়ি হয়ে যায়। ইট ইজ ফ্লেক্সিবল ইন নেচার। আমি এখন এটা বলছি, আমার গাট ফিলিং এটা বলছি, একটু পরে হয়তো অন্য কিছু বলবে, গাট ফিলিং আমি চেঞ্জ করে ফেলবো। এন্ড ইট ইজ ক্রিয়েটিভ ইন নেচার, এখানে আউট অফ দ্য বক্স থিঙ্কিং কে সাপোর্ট করা হয়। বাট ইট হ্যাজ সার্টেন লিমিটেশনস এজ ওয়েল। ইট ইজ সাবজেক্টিভ ইন নেচার, কারণ কি আমার ইমোশন যেটা বলছে, আমার টিম মেম্বারের ইমোশন হয়তো অন্য কিছু বলছে, সবার ইমোশন তো সেম না, তো ইট ইজ অলওয়েজ সাবজেক্টিভ ইন নেচার। আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে এটা আরেকজনের কাছে খারাপ মনে হতে পারে। এন্ড ইট ইজ ভেরি প্রোন টু পার্সোনাল বায়াস। বায়াস মানে হচ্ছে নিজের কিছু মনে হচ্ছে ওটাকে সাপোর্ট করার জন্য ডিসিশন নেওয়া, মানে প্রুফ টুফ দেখা না, নিজের মন মর্জি মতো বায়াসড হয়ে কোনো ডিসিশন নেওয়া, মানে ফেয়ার ডিসিশন না। Next decision making approach হচ্ছে political behavioral approach. So what is the political approach? Here it recognizes the influence of stakeholders and organizational politics. এখানে stakeholders বলতে কাকে কাকে বোঝাচ্ছে? Stakeholders আছে হচ্ছে এমপ্লয়ি, শেয়ারহোল্ডার, গভর্নমেন্ট, কাস্টমার, সাপ্লায়ার, ট্রেড ইউনিয়ন। স্টেকহোল্ডার্স কারা? স্টেকহোল্ডার্স হচ্ছে তারা যারা এই ডিসিশনটা দিয়ে এফেক্ট হবে। আমি যে ডিসিশনটা নেব, ডিসিশনটা যাদেরকে যাদেরকে এফেক্ট করতে পারে ওরা সবাই স্টেকহোল্ডার। তো পলিটিক্যাল অ্যাপ্রোচে কি করা হয়? এখানে স্টেকহোল্ডারসদের কি মতামত, অর্গানাইজেশনাল পলিটিক্সে কি হতে পারে আমার ডিসিশনের কারণে, ওটা ভেবে ডিসিশন নেওয়া হয়। এটার ফিচার্স কি? এখানে ম্যাক্সিমাম টাইমস নিগোসিয়েশন করা হয় যাতে সব স্টেকহোল্ডারসদেরকে হ্যাপি রাখা যায়। কোলিশন বিল্ডিং করা হয়, মানে গ্রুপ ফর্মস করা হয়, যেমন ট্রেড ইউনিয়নসে হয়। তারপর পাওয়ার ইনফ্লুয়েন্স দেখা যায়, যার বেশি পাওয়ার সে চেষ্টা করে ওর কথাটাই যাতে সবাই মানে। আর কোনো সময় ডিসিশনস কম্প্রোমাইজড হয়ে যায়, কারণ কি পলিটিক্সে যেরকমটা হয়ে থাকে, কিছু মানুষের লাভ হয়, কিছু মানুষের লস হয়, তো ওখানে কম্প্রোমাইজ ডিসিশনস হয়ে যায়। তো এটার লিমিটেশন কি? ইট মে রিডিউস অর্গানাইজেশনাল এফিসিয়েন্সি। এবার অর্গানাইজেশনাল এফিসিয়েন্সি কেন কম হবে? কারণ কি এমপ্লয়িজরা হয়তো হ্যাপি না ওখানে অর্গানাইজেশনাল পলিটিক্স চলতে, যারা টপ ম্যানেজমেন্ট ওদের কথাই শুনতে হচ্ছে সবার, অর্গানাইজেশনের বাকি এমপ্লয়িরা মেবি হ্যাপি না, কাস্টমার্সরা হয়তো হ্যাপি না, সাপ্লায়াররাও হয়তো হ্যাপি না, কিছু কিছু মানুষ হ্যাপি, বাকিরা হ্যাপি না, বাকিরা আনস্যাটিসফাইড। তো ওরা কি করে মন দিয়ে কাজ করবে? ওরা মন দিয়ে কাজ করবে না, অর্গানাইজেশনাল এফিসিয়েন্সি অটোমেটিক্যালি কমে যাবে। নেক্সট ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোচ। What is the administrative approach? The admin মানে কি? Administration মানে ফিক্সড সেট অফ রুলস ফলো করা কোন একটা অর্গানাইজেশনে।
এটা দিয়েছিল হার্বার্ট সাইমন নামে একজন ভদ্রলোক। হার্বার্ট সাইমন্স অ্যাডমিনিস্ট্রেটিভ মডেল। এখানে বলা হচ্ছে যে মানুষের মধ্যে থাকে বাউন্ডেড রেশনালিটি। এখানে আমরা দুটো টার্ম পাচ্ছি নিউ, একটা হচ্ছে বাউন্ডেড রেশনালিটি আর একটা হচ্ছে স্যাটিসফাইসিং। তো এখানে হার্বার্ট সাইমন বলছে যে মানুষ সবসময় রেশনাল হয় না 100%। তো মানুষের ডিসিশন মেকিং সবসময় বাউন্ডেড রেশনালিটির মধ্যে হয়, মানে অল্প কিছুটা রেশনাল, বাকিটা ইমোশনাল। কেন? কারণ ম্যানেজার্স হ্যাভ লিমিটেড ইনফরমেশন এন্ড কগনিটিভ ক্যাপাসিটি। কোনো মানুষেরই কাছেই সবসময় ফুল 100% ইনফরমেশন অ্যাভেলেবল থাকে না, লিমিটেড ইনফরমেশনে অ্যাভেলেবল থাকে। তো সেই জন্য বাউন্ডেড রেশনালিটি বলছে। তো তখন বাউন্ডেড রেশনাল স্টেটে ম্যানেজাররা কি করে? দে সিলেক্ট অ্যান অ্যাকসেপ্টেবল সলিউশন রাদার দ্যান দ্য অপটিমাল সলিউশন। ওটাকেই বলে স্যাটিসফাইসিং, মানে মিনিমাম ক্রাইটেরিয়াটা মিট করলেই চলবে, আমার বেস্ট লাগবে না। এটা কোন সময় একটা এক্সাম্পল নেই, ধরো একজন এইচআর ম্যানেজার হায়ারিং করছে, তখন ও যে প্রথম ক্যান্ডিডেটটাকে পাবে যে ওর মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করছে তাকেই সিলেক্ট করে ফেললো ইনস্টেড অফ ওয়েটিং ফর দ্য পারফেক্ট ক্যান্ডিডেট। এটার ফিচার্স কি? ইট ইজ এ ভেরি রিয়েলিস্টিক অ্যাপ্রোচ and it leads to practical decision making, কারণ প্র্যাকটিক্যালি এটাই হয়ে থাকে, সব সময় আমাদের কাছে ফুল ইনফরমেশন অ্যাভেলেবল থাকে না, আমরা কিছুটা ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আর বাকিটা নিজের ইমোশনের উপর ডিপেন্ড করে ডিসিশন নেই অর্গানাইজেশনে। এন্ড লিমিটেড ইনফরমেশন ইউজ করা হয়, কারণ কি এখানে ইনফরমেশন নেই, ওর কাছে ইনফরমেশন লিমিটেডই আছে, তো লিমিটেড ইনফরমেশন একটু ইউজ করবে। So it reflects the actual managerial behavior. So this is the real life model, which is most of the times applicable in organizations. Now, what is Mintzberg strategic decision making approaches? So Mintzberg তিনটা approach দিয়েছিল. He gave three major approaches. First one is the entrepreneurial approach, then adaptive approach, then the planning approach. He said that organizations can be classified on the basis of degree of formalization, managerial power structure, environmental complexity, and management philosophy. এখন আমরা অ্যাপ্রোচ গুলো করব। What is the entrepreneurial approach? So here strategy making is dominated by a visionary entrepreneur. Entrepreneur কে একজন বিজনেসম্যান যে খুব ইনোভেশনের প্রতি মানে খুবই ক্রিয়েটিভ ইন নেচার, সবসময় ইনোভেশন করার চেষ্টা করে, সে হচ্ছে একজন এন্টারপ্রেনার। সব বিজনেসম্যান এন্টারপ্রেনার হয় না। তো এখানে কি হয়, ডিসিশন মেকিং এন্টারপ্রেনার একাই নেয়, ও ওর এমপ্লয়িজদের কথা ভাবে না, এমপ্লয়িদেরকে জিজ্ঞেস করে না, কোম্পানির মালিক নিজেই ডিসাইড করে যে কি স্ট্র্যাটেজি হবে। তো এটার ফিচার্স কি? ইট ইজ অপরচুনিটি ওরিয়েন্টেড, মানে এক্সটার্নালি কি অপরচুনিটি আছে ওটার উপর বেস করে ও ডিসিশন নেয়। এন্টারপ্রেনার নিজেই পুরোটা রিস্ক নেয়, এখানে অনেক হাই রিস্ক থাকে। এন্ড ইট ইজ সেন্ট্রালাইজড ডিসিশন মেকিং। তো সেন্ট্রালাইজড ডিসিশন মেকিং মানে কি? সেন্টারে যে বসে আছে সে ডিসিশন নেয়। এখানে সেন্টারে কে বসে আছে? এন্টারপ্রেনার, মানে কোম্পানির মালিক বসে আছে, তো কোম্পানির মালিক নিজেই একা ডিসিশন নেয়। হি অর শি টেকস বোল্ড অ্যাকশন এন্ড ইট ইজ অলওয়েজ গ্রোথ ফোকাসড। তো যেখানে রিস্ক বেশি ওখানে রিওয়ার্ড বেশি হওয়ার চান্স থাকে। হাই রিস্ক মে লিড টু হাই রিওয়ার্ড, যেখানে রিস্ক বেশি ওখানেই গ্রোথ বেশি হওয়ার চান্স থাকে। সেই জন্য এন্টারপ্রেনারের মাইন্ডসেট কি থাকে যে রিস্ক বেশি নেব তাহলে আমার বেশি হবে। এটার অ্যাডভান্টেজ কি? এই অ্যাপ্রোচটার অ্যাডভান্টেজ হচ্ছে সবসময় ইনোভেশনের কথা ভাবা হয়, যে নিউ কি করা যায়, আউট অফ দ্য বক্স থিঙ্কিং। আর ডিসিশন মেকিং খুব কুইক হয়। কেন ডিসিশন মেকিং কুইক হয়? কারণ কেউ একাই ডিসিশন নিচ্ছে, কোম্পানির মালিক নিজেই ডিসাইড করে ফেলছে কি করবে, যেখানে কুইক ডিসিশন মেকিং হয়। এন্ড ইট লিডস টু ডাইনামিক গ্রোথ। Limitations ki? Limitations is high dependence on the entrepreneur and high risk of failure. যেহেতু রিস্ক বেশি থাকে, ফেলিয়ার হওয়ার চান্সও বেশি থাকে, গ্রোথের চান্সও বেশি থাকে, ফেলিয়ার হওয়ার চান্সও বেশি থাকে। আর এটা একজনের উপরে ডিপেন্ড করে, এন্টারপ্রেনার মানে কোম্পানির মালিক যে থাকে তার উপর। নেক্সট ইজ দ্য অ্যাডাপটিভ অ্যাপ্রোচ। এটা হচ্ছে একটা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। ইট এমফাসাইজেস অ্যাডজাস্টমেন্ট টু এনভায়রনমেন্টাল চেঞ্জেস, মানে এনভায়রনমেন্টাল কোনো চেঞ্জ হলে ওটার প্রতি রিঅ্যাক্ট কিভাবে করবে। মানে এইসব কেসে কি হয়, কোম্পানি নিজের থেকে কিচ্ছু করে না,
যখন এনভায়রনমেন্টে কোনো চেঞ্জ হয় ওটার প্রতি খালি একটা রিঅ্যাকশন দেয়, অ্যাডজাস্ট করে। এটার ফিচার্স কি, ওরা হচ্ছে প্রবলেম সলভিং ওরিয়েন্টেড থাকে, মানে প্রবলেম আসলে ওটা সলভ কিভাবে করবে জাস্ট এতটুকুই ভাবে। আর এখানে ইনক্রিমেন্টাল ডিসিশন মেকিং হয়, মানে আজকে এই প্রবলেম দেখা দিয়েছে তো আমি সলিউশন বের করলাম, কয়েকদিন পরে একটা নতুন প্রবলেম দেখা দিয়েছে তখন ওটার জন্য সলিউশন বের করলাম। তবে ইনক্রিমেন্টেড ডিসিশন আসে, পার্ট পার্ট করে। আর এখানে স্টেক হোল্ডারের ইনফ্লুয়েন্স বেশি থাকে, স্টেক হোল্ডাররা যা চায় তাই হয়, এন্ড ইট ইজ ফ্লেক্সিবল নেচার। কারণ কি ওরা অ্যাক্টিভ অ্যাপ্রোচ নিচ্ছে না, ওরা খালি রিঅ্যাক্ট করছে। এখানে অ্যাডভান্টেজ কি, এখানে রিস্ক কম থাকে, কারণ কি এখানে ওরা রিস্ক নিচ্ছেই না, ওরা খালি অ্যাডাপ্ট করছে, এন্ড ইট ইজ রিয়েলিস্টিক। লিমিটেশনস কি, লিমিটেশনস ইজ দ্য ল্যাক অফ ইন্টিগ্রেশন। এখানে প্রত্যেকটা স্টেক হোল্ডারের মাঝখানে কোনো ইন্টিগ্রেশন থাকে না, সবাই নিজের নিজের মতো কাজ করে। আর ভেরি স্লো রেসপন্স টু র্যাপিড চেঞ্জ, ওরা আগে থেকে অ্যান্টিসিপেট করে না যে ফিউচারে কি হতে পারে, যখন চেঞ্জটা হয়ে যায় তখন ওরা রেসপন্ড করে। ওরা খুবই মানে লেজি টাইপস, শুধু রিঅ্যাক্ট করে। নেক্সট ইজ দ্য প্ল্যানিং অ্যাপ্রোচ। এটা হচ্ছে ফর্মাল এন্ড সিস্টেম্যাটিক স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস। এখানে কি করা হয়, এখানে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস করা হয়, স্ট্রাকচারড ডিসিশন মেকিং হয়, the orientation is long term, মানে লং টার্মের কথা ভেবে প্ল্যান করা হয়, আর কম্প্রিহেনসিভ প্ল্যানিং করা হয়, আগের থেকেই প্ল্যান করা হয় যে এটা যদি হয় তাহলে এরকম করব, ওই প্রবলেমটা দেখা দিলে ওই প্ল্যানটা নেব। একটা ডিসিশন ট্রি এর মতো বানানো হয় যে যদি আমি সিচুয়েশন এ তে পড়ি তাহলে আমি এই ডিসিশন নেব, যদি সিচুয়েশন বি তে পড়ি তাহলে এই ডিসিশন নেব। এটা আগের থেকেই কম্প্রিহেনসিভলি একটা প্ল্যান বানানো থাকে। এটার অ্যাডভান্টেজ কি, কোঅর্ডিনেশন বেটার থাকে, কারণ আগের থেকেই সবাই জানে যে কি প্ল্যান করা হয়েছে, কোন সিচুয়েশনে কিভাবে অ্যাক্ট করতে হবে। আর ফোরকাস্টিং ভালো হয়, কারণ পুরো আগের থেকে প্রেডিক্ট করে যে এরকম হতে পারে তাহলে আমি এই ডিসিশন নেব। আর এখানে লজিক্যাল ডিসিশন মেকিং প্রসেস ফলো করা হয়, কারণ কি এখানে অলরেডি একটা ফিক্স স্ট্রাকচার দেওয়া আছে। লিমিটেশনস কি, এখানে বিউরোক্রেটিক ডিলেজ হতে পারে, এখানে রিপোর্টিং সিস্টেমের সময় ডিলে হতে পারে। প্রপার প্ল্যানিং এ তো উপর থেকে টপ ম্যানেজমেন্ট থেকে প্ল্যানিং স্টার্ট হচ্ছে, তো 4টা লেভেলে প্ল্যানিং হচ্ছে, তো এখানে ডিলে হতে পারে। যেমন আগে আমার বস থেকে পারমিশন নিতে হবে তারপরে আমি এই কাজটা করতে পারবো, তো পারমিশন নিতে নিতে অনেক লেট হয়ে যেতে পারে, তো এখানে ফ্লেক্সিবিলিটিও খুব কম। এখন আমরা এই স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ গুলো যে পড়লাম, তো আমরা ইন্টিগ্রেশন করতে পারি এই স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ গুলো, তো তাহলে একটা হাইব্রিড স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ আমরা তৈরি করতে পারবো। অর্গানাইজেশনস অফেন কম্বাইন দিস অ্যাপ্রোচেস, যেমন আমি এন্টারপ্রেনিউরিয়াল প্লাস প্ল্যানিং এই দুটো অ্যাপ্রোচ ফলো করতে পারি একসাথে, অথবা অ্যাডাপটিভ আর প্ল্যানিং একসাথে ফলো করতে পারি, অথবা এন্টারপ্রেনিউরিয়াল আর অ্যাডাপটিভ একসাথে ফলো করতে পারি। তাহলে বেনিফিটস কি হবে, আমরা মাল্টিপল অ্যাপ্রোচ গুলোর পজিটিভ জিনিসগুলো এক জায়গায় পেয়ে যাবে, বেটার ফ্লেক্সিবিলিটি পাবো, রিস্ক কমাতে পারবো, রেসপন্সিভনেস বাড়াতে পারবো, আর স্ট্র্যাটেজিক কন্ট্রোল বেটার হবে। Now what is a mission statement? Mission statement is a formal statement describing organizational purpose and scope of operations. It indicates what an organization does, whom it serves, why it exists, and the core values of the organization. Mission statement হচ্ছে বেসিক্যালি একটা অর্গানাইজেশন কিভাবে ওর ভিশনগুলো অ্যাচিভ করবে, ওই ভিশনটা অ্যাচিভ করার জন্য ও কি কি করছে, কার জন্য করছে, কোম্পানিটা এক্সিস্ট কেন করে, ওদের কোর ভ্যালুস কি। তো তোমাদের জন্য টাস্ক আজকের হলো এটা যে ক্লাস কমপ্লিট হওয়ার পরে তোমরা গিয়ে সার্চ করবে নেসলের মিশন স্টেটমেন্ট কি, এটা ইন্টারনেটে তোমরা সার্চ করে পড়বে নেসলের মিশন স্টেটমেন্ট কি, সোনি টিভি সোনির মিশন স্টেটমেন্ট কি, তাহলে বুঝবে। তো বিভিন্ন টাইপের ফোকাস থাকতে পারে মিশন স্টেটমেন্টে, যেমন কাস্টমার ফোকাসড মিশন স্টেটমেন্ট থাকতে পারে, ইনোভেশন ফোকাসড মিশন স্টেটমেন্ট থাকতে পারে, সোশ্যাল রেসপন্সিবিলিটি ফোকাসড মিশন স্টেটমেন্ট থাকতে পারে। যেমন টেসলার মিশন স্টেটমেন্টটা ইনোভেশন ফোকাসড, সোনির মিশন স্টেটমেন্টটা ইনোভেশন ফোকাসড। তো এগুলো তোমরা একটু এক্সাম্পল গুলো দেখে নেবে, মিশন স্টেটমেন্ট একটা দেখতে কিরকম স্ট্রাকচারটা। তো হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড মিশন স্টেটমেন্ট, একটা গুড মিশন স্টেটমেন্টের মধ্যে কি কি থাকতে লাগে। The good mission statement should be clear, যে কি মিন করতে চাইছে। It should be concise in nature, এখানে কোনো এক্সট্রা ওয়ার্ড থাকবে না।
এখানে কোনো এক্সট্রা ওয়ার্ডস থাকবে না, যা মিন করে শুধু তাই থাকবে, একদম কনসাইজ, এন্ড ইট উইল বি রিয়েলিস্টিক, কোনো আনরিয়েল এক্সপেকটেশনস এখানে থাকবে না, এন্ড ইট উইল বি ইন্সপায়ারিং। একটা গুড মিশন স্টেটমেন্ট মানুষকে ইন্সপায়ার করে, এন্ড ইট ইজ ফিউচার ওরিয়েন্টেড। আর একটা মিশন স্টেটমেন্ট তখনই ভালো হবে যখন একটা কাস্টমার ফোকাসড হবে। মার্কেটার হিসেবে সবসময় একটাই মেইন গোল থাকা উচিত, টু স্যাটিসফাই দ্য কাস্টমার্স। আর মিশন স্টেটমেন্ট ডিস্টিংটিভ হলে, যত ডিস্টিংটিভ হবে তত বেটার, মানে ডিফারেন্ট, মানুষের থেকে আলাদা হতে হবে, সবার থেকে আলাদা হতে হবে। এন্ড ইট শুড বি ভ্যালু ড্রিভেন, মানে কাস্টমারকে কোনো একটা ভ্যালু প্রোভাইড করতে হবে, কোনো একটা বেনিফিট দিতে হবে। আর যে মিশন স্টেটমেন্টটা দেবে ওই মিশন স্টেটমেন্টটা অ্যাচিভেবল হতে হবে। এমন না যে আমি খালি লিখে দিলাম, আমি যা লিখেছি ওটা আমি করে দেখাতে পারবো, এরকম একটা স্টেটমেন্টই আমি দেবো। এন্ড ইট উইল বি কমিউনিকেবল, মানে ইজিলি আমি বুঝাতে পারবো যে আমি কি মিন করতে চাইছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি নেসলের মিশন স্টেটমেন্টটা, তোমরা ওপেন করে দেখতে পারো। এই যে নেসলের ভিশন স্টেটমেন্ট হচ্ছে, নেসলেস এইম ইজ টু মিট দ্য ভেরিয়াস নিডস অফ কনজিউমার এভরি ডে বাই মার্কেটিং এন্ড সেলিং ফুডস টু অফ এ কনসিস্টেন্টলি হাই কোয়ালিটি। এটা হচ্ছে ওদের ভিশন, মানে ওরা লং টার্মে নিজেকে কিভাবে দেখাতে চায় সবার সামনে, দুনিয়ার সামনে। এটা করার জন্য ওরা কি করবে, ওটা হচ্ছে ওদের মিশন। তো ওদের মিশন স্টেটমেন্ট বলছে, উই স্ট্রাইভ টু ব্রিং কনজিউমার্স ফুডস দ্যাট আর সেফ, অফ হাই কোয়ালিটি and provide optimal nutrients to meet physiological needs. Nestle helps provide selections for all individual taste and lifestyle preferences. এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে ওরা কি করছে, কনসাইজ আছে, কোনো রিপিটেশন নেই, এটা রিয়েলিস্টিক। ওরা বলছে যে নেসলে চাইছে কনজিউমার ফুডস যেটা কিনা সেফ, হাই কোয়ালিটি আর অপটিমাল নিউট্রিয়েন্ট প্রোভাইড করে টু মিট দ্য ফিজিওলজিক্যাল নিডস। আর নেসলে হেল্প করে অনেকগুলি সিলেকশন দেয় ইন্ডিভিজুয়াল টেস্ট আর লাইফস্টাইল প্রেফারেন্সেস এর জন্য। তো এটা অ্যাচিভেবল, এটা ভ্যালু ড্রিভেন, বেনিফিট দিচ্ছে, এটা কমিউনিকেবল, ইজিলি আমরা বুঝতে পারছি ওরা কি বোঝাতে চাইছে। এটা কাস্টমার ফোকাসড, কাস্টমারের কথা ভেবেই বলা হচ্ছে, আর এটা ইন্সপায়ারিং। এবার নেক্সট হচ্ছে পারপাস স্টেটমেন্ট। এবার পারপাস স্টেটমেন্ট কি? পারপাস স্টেটমেন্ট ইজ দ্য ফান্ডামেন্টাল রিজন ফর অর্গানাইজেশনাল এক্সিস্টেন্স। যে মানে একটা অর্গানাইজেশনের এক্সিস্টেন্সের পারপাস, কারণ কি, অর্গানাইজেশনটা কেন এক্সিস্ট করছে, তো ওটা হচ্ছে পারপাস স্টেটমেন্টে আমরা বুঝছি। তো পারপাস স্টেটমেন্টের ফোকাস কি? পারপাস স্টেটমেন্টের ফোকাস হচ্ছে টু কমিউনিকেট হোয়াই দ্য অর্গানাইজেশন এক্সিস্টস, হোয়াট ইজ দ্য সোশ্যাল কন্ট্রিবিউশন, সোসাইটিকে কিভাবে কন্ট্রিবিউট করছে, আর স্টেক হোল্ডারের জন্য কি করে ভ্যালু ক্রিয়েট করছে। The importance of purpose statement is what? It provides a meaning to the organization, it improves commitment and builds stakeholder trust and guides strategic direction. এখন আমরা বুঝে নেই what is the difference between mission and purpose. So mission is basically what the organization does, and purpose statement gives why the organization exists. Exist কেন করে? মিশনের ফোকাস হচ্ছে অপারেশনাল, যে আমি কি অপারেশন করছি, মানে অর্গানাইজেশনটা কি অপারেশনস করছে। আর পারপাস হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ফোকাস, যে কোম্পানিটা এক্সিস্ট কেন করছে। মিশন ইজ কাস্টমার ওরিয়েন্টেড, কাস্টমারকে কি করে ভ্যালু প্রোভাইড করব। আর পারপাস স্টেটমেন্ট ইজ সোসাইটি ওরিয়েন্টেড, যে সোসাইটিকে আমি কি প্রোভাইড করছি। মিশন স্টেটমেন্ট ইজ অ্যাক্টিভিটি বেসড, যে হোয়াট অ্যাক্টিভিটিস উই আর ডুইং, হোয়াট অল অ্যাক্টিভিটিস দ্য কোম্পানি ইজ ডুইং। And purpose statement is value based, that is what value is the company providing to the society, value or benefit. The mission statement describes the business and purpose statement describes the reason for existence of the business. Now what is the strategic significance of mission and purpose? মিশন এন্ড পারপাস স্টেটমেন্টের
ইম্পর্টেন্স কি? মিশন স্টেটমেন্টের পারপাস স্টেটমেন্ট প্রোভাইডস এ স্ট্র্যাটেজিক ডাইরেকশন। আমরা একটা গাইডলাইন পেয়ে যাই যে আমাদের স্ট্র্যাটেজিগুলো এই স্টেটমেন্টটা ফুলফিল করার জন্যই আমাদের স্ট্র্যাটেজিগুলো বানাতে হবে। আমাদের একটা মিশন আছে কোম্পানির, ওই মিশনটা ফুলফিল করার জন্য আমাদের স্ট্র্যাটেজি বানাতে হবে। আমরা একটা ফ্রেমওয়ার্ক পেয়ে যাই, আমরা একটা বেস পেয়ে যাই, যেটার উপর বেস করে আমরা স্ট্র্যাটেজিক ডিসিশনস নেব। ইট হেল্পস আস ইন গোল ফর্মুলেশন। আমাদের আলটিমেট গোল কি হবে ওটা আমাদের হেল্প করে। আমাদের লং টার্ম অবজেক্টিভ গোল প্রথমে আমরা ডিসাইড করব, তারপর আমরা ডিসাইড করব লং টার্ম অবজেক্টিভটা ফুলফিল করার জন্য আমাদের শর্ট টার্মে কি কি মাইলস্টোনস কমপ্লিট করতে হবে। দেন ইট উইল হেল্প আস প্রোভাইড মোর মোটিভেশন টু দ্য এমপ্লয়িজ। পারপাস স্টেটমেন্ট আর মিশন স্টেটমেন্ট যদি স্ট্রং থাকে তাহলে এমপ্লয়িরাও মোটিভেটেড ফিল করবে। দে উইল ফিল লাইক দে আর কন্ট্রিবিউটিং সামথিং অফ ভ্যালু টু দ্য সোসাইটি এন্ড it will improve stakeholder confidence. স্টেকহোল্ডারের কনফিডেন্স বাড়াবে, প্রত্যেকটা স্টেকহোল্ডারের, বি ইট সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটর, দ্য এমপ্লয়িজ অর এনিওয়ান। তারপর রিসোর্স অ্যালোকেশনে হেল্প করবে, যে আমাদের মিশন হচ্ছে এটা, আমাদের পার্ট হচ্ছে এটা, তাহলে কোনখানে কত বেশি রিসোর্স অ্যালোকেট করতে হবে এটা আমরা ডিসাইড করতে পারবো। ইট উইল হেল্প ইন ডিসিশন মেকিং কনসিস্টেন্সি। আমরা প্রত্যেক সময় ডিসিশন মেকিং কনসিস্টেন্ট রাখতে পারবো, যে সবসময় ভালো ডিসিশন নেব। হেল্প বিল্ড এ অর্গানাইজেশনাল আইডেন্টিটি। একটা কোম্পানির মিশন স্টেটমেন্টের, ভিশন স্টেটমেন্টের, পারপাস স্টেটমেন্ট একটা অর্গানাইজেশনাল আইডেন্টিটি বানাতে হেল্প করে। এন্ড ইট উইল অলসো হেল্প ইন কম্পিটিটিভ পজিশনিং। আমার কোম্পানিকে মার্কেটে পজিশন করতে হেল্প করবে, যে হাউ মাই কোম্পানি ইজ ডিফারেন্ট ফ্রম আদার কোম্পানিজ। Positioning means basically creating a specific image in the customer's mind relative to the competitors. Positioning বাংলায় যেখানে বলি সোজা ভাষায়, মানুষের মাথায় একটা ইমেজ বিল্ড করা, যে আমার প্রোডাক্টটা কেন বেটার আমার কম্পিটিটরসদের থেকে। যদি মানুষ এটা বিশ্বাস করে যে আমার প্রোডাক্ট বেটার আমার কম্পিটিটরস থেকে, তাহলে তো আমার কাছে আসবে। নেক্সট হচ্ছে অবজেক্টিভস। আমরা যে এতক্ষণ ধরে অবজেক্টিভস বলছি, লং টার্ম অবজেক্টিভস। অবজেক্টিভসটা কি? অবজেক্টিভস মিন্স বেসিক্যালি স্পেসিফিক রেজাল্টস এন অর্গানাইজেশন সিক্স টু অ্যাচিভ। এটা আমরা আলটিমেটলি কি পেতে চাই, কি রেজাল্ট চাই, এটার রোল কি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে। ইট হেল্পস ট্রান্সলেট দ্য মিশন ইনটু অ্যাকশন। আমাদের একটা মিশন স্টেটমেন্ট আছে যে আমাদের অবজেক্টিভ হচ্ছে এটা, তো অবজেক্টিভ অবধি পৌঁছার জন্য আমাদের কি করতে হবে ওটা আমাদের অ্যাকশনটা প্ল্যান করতে হেল্প করে। and it helps guide decision making. It also facilitates planning. প্ল্যান করতে হেল্প করে। and it provides performance standards. Performance standards means basically একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করতে হেল্প করে, যে মিনিমাম আমাদের এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। and also improves accountability. এতক্ষণ আমরা বললাম অবজেক্টিভের কথা। স্ট্র্যাটেজিক অবজেক্টিভ কি? স্ট্র্যাটেজিক অবজেক্টিভস এর ক্যারেক্টারিস্টিক্স হলো ইট ইজ স্পেসিফিক। সবসময় একটা স্পেসিফিক অবজেক্টিভ থাকবে, কোন সময় একটা ভেগ থাকবে না, যে মানে কোনো এমন না যে হ্যাঁ আমার কোম্পানির আমি গ্রোথ করব, এটা কোনো অবজেক্টিভ না। আর স্পেসিফিক অবজেক্টিভ দিতে হবে, যেমন I will increase the sales of my company by 10% in next quarter. এটা একদম স্পেসিফিক। and it will be measurable, এটা মেজার করতে পারবো। and it will be achievable, এমন কোনো না যে আমি স্বপ্ন দেখবো আমি যা খুশি বলে দেবো, যেটা আমি অ্যাচিভ করতে পারবো, রিয়েলিস্টিক রাখবো অবজেক্টিভ গুলো। and it will be relevant and time bound, যে নেক্সট কোয়ার্টারের মধ্যে আমি এই গোলটা অ্যাচিভ করব, বা নেক্সট 10 বছরে আমি এই গোলটা অ্যাচিভ করব। ক্যাটাগরিজ কি কি? ফার্স্ট ইজ প্রফিটেবিলিটি অবজেক্টিভ। প্রফিট বাড়ানোর জন্য অবজেক্টিভ থাকতে পারে। তারপর থাকতে পারে আমার গ্রোথ অবজেক্টিভস, যেমন আমি গ্রো কিভাবে করব ওটার জন্য গোল থাকতে পারে। তারপর মার্কেট অবজেক্টিভস থাকতে পারে, যে মার্কেটে পজিশন কি করে করব বা মার্কেট শেয়ার কতটা অ্যাকোয়ার করব। দেন ইনোভেশন অবজেক্টিভ থাকতে পারে, যেমন টেসলার অবজেক্টিভ কি? নেক্সট 10 বছরে বেস্ট ইলেকট্রিক কার কোম্পানি হয়, তো এটা ইনোভেশন অবজেক্টিভ। নেক্সট হতে পারে সোশ্যাল রেসপন্সিবিলিটি অবজেক্টিভ, যে আমি সোসাইটিকে হেল্প কিভাবে করব।
যেমন প্যাটাগোনিয়া নামে একটা ব্র্যান্ড আছে, ওরা ইকো ফ্রেন্ডলি সাস্টেনেবল ক্লোদিং বানায়, ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালস দিয়ে জামা কাপড় বানায়। তো ওদের অবজেক্টিভ হচ্ছে ওরা সোসাইটির ক্ষতি করবে না। সিমিলারলি আরেকটা আমরা দেখতে পারি লং টার্ম ভার্সেস শর্ট টার্ম অবজেক্টিভ। লং টার্ম অবজেক্টিভস কি? স্ট্র্যাটেজিক ডাইরেকশন প্রোভাইড করে ফর পিরিয়ড মোর দেন 5 to 10 years। আর শর্ট টার্ম অবজেক্টিভস কি? অপারেশনাল অ্যাচিভমেন্ট which occurs in less than 1 year। অপারেশনাল অ্যাচিভমেন্ট যেমন কি নেক্সট এক সপ্তাহে আমি কি করব, নেক্সট এক মাসে আমি কি করব, আজকে পুরো দিনে আমি কি অবজেক্টিভ, আমার কি গোল, আজকের দিনে আমি কি অ্যাচিভ করতে চাই, ওটা হচ্ছে শর্ট টার্ম অবজেক্টিভ। আর লং টার্ম অবজেক্টিভ হচ্ছে যেগুলো ডিউরেশন মানে কমপ্লিট করতে 5 বছর 10 বছর এরকম লাগবে। আমি একটা নতুন কলেজ খুলবো, এটা আমার অবজেক্টিভ, ধরো আমি থোড়িতে একদিনে করতে পারবো, তো ওটা লং টার্ম অবজেক্টিভ। Next is goals and goal hierarchy। goal মানে কি? goal means desired outcomes, যেটা আমি অ্যাচিভ করতে চাই। ক্যারেক্টারিস্টিক কি গোলের? goal should be clear, measurable, realistic and challenging। goal hierarchy সবচেয়ে উপরে থেকে ভিশন, তারপর আসে মিশন, তারপর আসে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, তারপর আসে ডিপার্টমেন্টাল গোলস, তারপর আসে ইন্ডিভিজুয়াল গোলস। তো প্রথমে থাকবে আমার কোম্পানির ভিশন কি, 10 বছরে আমি বেস্ট ইলেকট্রিক কার কোম্পানি হতে চাই। এবার আসবে তো ওই ভিশনটা ফুলফিল করার জন্য মিশন কি, মিশন কি হবে? আর&ডি তে খরচা করা, অন্যান্য কান্ট্রিজে এক্সপ্যান্ড করা, ওগুলো আমার মিশনে থাকতে পারে। তারপর ওই মিশনগুলো ফুলফিল করার জন্য আমার স্ট্র্যাটেজিক অবজেক্টিভস কি, আমার এত টাকা বাজেট লাগবে, আমি কোন কোন কান্ট্রিজে এক্সপ্যান্ড করব ওগুলো ডিসাইড করব। ওই স্ট্র্যাটেজিক অবজেক্টিভ গুলো ফুলফিল করার জন্য আমার ডিপার্টমেন্টের ওদের গোল কি, এবার ডিপার্টমেন্টাল গোলে আসবে আর&ডি ওদের হবে যে তাড়াতাড়ি প্রোটোটাইপ বিল্ড করতে হবে, বাজেট ফাইন্যান্সের ওদের হবে যে একটা বাজেট ক্রিয়েট করতে হবে, এইচআরএম এর ওদের হবে যে হ্যাঁ এই অবজেক্টিভ গুলো ফুলফিল করার জন্য আমার আগে ইঞ্জিনিয়ার হায়ার করতে হবে। তারপর আসবে ইন্ডিভিজুয়াল গোলস, যে এই যে আমি মানুষগুলোকে হায়ার করলাম ওদের কি কি ট্রেনিং আর ডেভেলপমেন্ট প্রোগ্রামস এর দরকার আছে। Now goal setting process and the relationship between objectives and goals। goal setting process কি? এটা একটা ফিক্সড স্টেপস দেওয়া আছে। ফার্স্ট ইজ analyzing the environment। প্রথমে অ্যানালাইজ করতে হবে এক্সটার্নাল এন্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট। দেন উই নিড টু আইডেন্টিফাই প্রায়োরিটি। আমাদের প্রায়োরিটি কি আইডেন্টিফাই করতে হবে যে কোন জিনিসটা আগে দরকার। নেক্সট এস্টাবলিশ দ্য অবজেক্টিভস। তারপর আমাদের অবজেক্টিভ এস্টাবলিশ করতে হবে। নেক্সট we will set measurable goals। then goal set করার পরে we will allocate resources to achieve those goals and then ultimately we will monitor the performance। এবার অবজেক্টিভস কি? অবজেক্টিভস define broad outcomes and goals specify measurable achievements needed to attain those objectives। এখন আমরা একটা নিউ টার্ম করব, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস অর SBU। Strategic business units are basically semi-autonomous business divisions responsible for specific products, markets or services। Semi-autonomous means ওদের নিজস্ব কিছু পাওয়ার থাকে ডিসিশন মেকিং এর, আর বাকিটা ডিসিশন মেকিং পাওয়ার অর্গানাইজেশনের কাছে থাকে। তো ওদের ডিস্টিংক্ট মিশন থাকে, ওদের আলাদা একটা মিশন থাকে, অর্গানাইজেশনাল মিশন বাদ দিয়েও ওদের নিজস্ব মিশন থাকে। ওদের সেপারেট কম্পিটিটরস থাকে, ওদের ইন্ডিপেন্ডেন্টলি আলাদা স্ট্র্যাটেজি থাকে, ওদের জন্য ডেডিকেটেড আলাদা রিসোর্সেস থাকে, আর ওদের পারফরম্যান্স আলাদাভাবে ক্যালকুলেট করা হয়। আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই।
যেমন ডিজনি একটা কোম্পানি, ওদের অনেকগুলো ডিভিশন আছে, ওদের স্টুডিও আছে, অ্যানিমেশন স্টুডিও আছে, ওদের অ্যাপ আছে। ওদের অ্যানিমেশন স্টুডিওটা আলাদা একটা বিজনেস ইউনিট। ওদের প্রফিট আর অ্যাপের প্রফিট একসাথে ক্যালকুলেট করে না ওরা। এভাবে আলাদা আলাদা বিজনেস ইউনিট দেখা হয়। প্রত্যেকটা বিজনেসের কিছু কিছু বিজনেস, যেমন বড় কোম্পানি যেমন টাটা গ্রুপ, ওদেরও অনেকগুলো ব্রাঞ্চ আছে। টাটা কেমিক্যালস আছে, টাটা স্টিল আছে, এগুলো সবগুলো আলাদা আলাদা বিজনেস ইউনিট। এগুলোতে একসাথে প্রফিট ক্যালকুলেট করা হয় না। ওদের আলাদা নিজস্ব মিশন আছে, যেমন টাটা গ্রুপের নিজস্ব একটা ইন্ডিপেন্ডেন্টলি মিশন আছে। তারপর টাটা স্টিলের আলাদা একটা মিশন আছে, টাটা কনজিউমার প্রোডাক্টস এর আলাদা মিশন আছে। তো ওগুলো আলাদা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস। ওদের নিজস্ব একটা ডিস্টিংক্ট মিশন থাকবে, ওদের কম্পিটিটর সেপারেট থাকবে ওদের ইন্ডাস্ট্রিতে, ওদের ইন্ডিপেন্ডেন্ট স্ট্র্যাটেজি থাকবে, বাট একটা ওভারঅল কর্পোরেট স্ট্র্যাটেজিও থাকবে। যে টাটা গ্রুপের যে কালচারটা, ওটাও টাটা গ্রুপের সব কোম্পানিজেরই মেনটেন করতে হবে। হোয়াট ইজ দ্য নিড ফর দ্য এসবিইউ? যাতে বেটার ফোকাস হয়, ইমপ্রুভড অ্যাকাউন্টেবিলিটি হয়, কার কি ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থাকবে এটা জানা থাকবে, ফাস্টার ডিসিশন মেকিং হবে, আর স্ট্র্যাটেজিক ফ্লেক্সিবিলিটি থাকবে। টাইপস অফ এসবিইউ, এসবিইউ চারটা টাইপে ভাগ করা যায়। ইট ক্যান বি ইদার প্রোডাক্ট বেসড এসবিইউ, মার্কেট বেসড এসবিইউ, জিওগ্রাফিক এসবিইউ আর কাস্টমার বেসড এসবিইউ। প্রোডাক্ট বেসড এসবিইউ কি রকম? যেমন এক্সাম্পল আমরা নিতে পারি টাটা কমার্শিয়াল ভেহিকলস আর টাটা কনজিউমার ভেহিকলস। এই দুটো আলাদা বিজনেস ইউনিট, আগে সেম ছিল কিন্তু কয়েকদিন আগে আলাদা হয়ে গেছে। ওদের প্রোডাক্ট আলাদা, তাই সেপারেট এন্টিটি। তারপরে জিওগ্রাফিক এসবিইউ হতে পারে, যেমন মাইক্রোসফটের ইন্ডিয়াতে অপারেশনস আছে, ইউএসএ তে অপারেশনস আছে। দুটো ডিসিশন মেকিং তো সেম জায়গা থেকে হয় না। মাইক্রোসফটের ইন জেনারেল ওভারঅল একটা মিশন স্টেটমেন্ট আছে, কিন্তু ইন্ডিয়াতে আলাদা একটা মিশন স্টেটমেন্ট আছে, ইউএসএ তে আলাদা একটা মিশন স্টেটমেন্ট আছে। কেন? কারণ কালচারাল ডিফারেন্সেস, জিওগ্রাফিক ডিফারেন্সেস। স্ট্র্যাটেজিক রোল কি এসবিইউর? ফার্স্ট ওয়ান ইজ কম্পিটিটিভ পজিশনিং, কিভাবে মার্কেটে পজিশন করছে, কম্পিটিটরস কারা হবে। নেক্সট ইজ রিসোর্স ইউটিলাইজেশন, নেক্সট স্ট্র্যাটেজিক প্ল্যানিং, আর আলটিমেটলি পারফরম্যান্স ম্যানেজমেন্ট। মাইক্রোসফটের তো পুরো ওয়ার্ল্ডে বিভিন্ন কান্ট্রিজে অফিস আছে, তো একজন তো সবগুলো দেখতে পারবে না। প্রত্যেক কান্ট্রিতে আলাদা আলাদা টপ ম্যানেজমেন্ট আছে, তাহলে ওরা ইজিলি প্ল্যান করতে পারবে, পারফরম্যান্স ট্র্যাক করতে পারবে, রিসোর্স ইউটিলাইজ করতে পারবে, কম্পিটিটিভ পজিশনিং করতে পারবে। Now what is environmental analysis and how to diagnose? Your business environment means ki basically all the internal and external factors affecting organizational performance. Internal factors আর external factors দুটোই এখানে আসে। ইন্টারনাল ফ্যাক্টরস আছে 5M, মেন, মানি, মেশিন, ম্যাটেরিয়াল, মার্কেট। আর এক্সটার্নালি আছে পেস্টেল, পলিটিক্যাল ফ্যাক্টরস, ইকোনমিক ফ্যাক্টরস, সোশিয়াল ফ্যাক্টরস, টেকনোলজিক্যাল ফ্যাক্টরস, লিগ্যাল ফ্যাক্টরস and environmental factors. The importance ki environment analysis er first is to identify external opportunities, then identify external threats. The external factors er karone ki ki opportunities ashte pare, ki ki threats ashte pare, then strategic adaptation, then it will help for better forecasting and gain a competitive advantage. Components ki internal environment আর external environment দুই রকম হয়। External environment can be further divided into two categories. First is micro environment, next is macro environment. Micro environment কি কি আসে? যারা ডাইরেক্টলি এফেক্টেড বা ডাইরেক্টলি এফেক্ট করে কোম্পানিকে, যেমন কাস্টমার, সাপ্লায়ার্স, কম্পিটিটরস এন্ড ইন্টারমিডিয়ারিজ। ইন্টারমিডিয়ারিজ বলতে কারা? যারা সাপ্লাই চেইনে ইন্টারমিডিয়ারি থাকে, যেমন র ম্যাটেরিয়াল যারা প্রোভাইড করছে আমাকে, ওরা কারা? ওরা সাপ্লায়ার। কম্পিটিটর কারা? যাদের সাথে আমি কম্পিটিট করছি। আর ইন্টারমিডিয়ারিজ কারা? যারা আমার হয়ে ডিস্ট্রিবিউট করছে, ডিস্ট্রিবিউটররা, যেমন হোলসেলার, রিটেইলার, এজেন্ট, ওগুলো হচ্ছে ইন্টারমিডিয়ারি। তো ম্যাক্রো এনভায়রনমেন্টে কি আছে? ইকোনমিক এনভায়রনমেন্ট, পলিটিক্যাল এনভায়রনমেন্ট, লিগ্যাল এনভায়রনমেন্ট। এটা এখানে ভুল লেখা আছে, এটা এনভায়রনমেন্টাল হবে। environmental
economic factors, political factors, legal factors, socio-cultural factors, technological factors and environmental factors. Environmental factors যেমন যেমন ধরো ফ্লাড আসলো বা ভূমিকম্প আসলো, ডায়াগনোসিস কিভাবে করব, অ্যাসেসমেন্ট অফ অপরচুনিটিস, থ্রেটস এন্ড স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশনস, দ্যাট ইজ এনভায়রনমেন্টাল ডায়াগনোসিস। এগুলো কিভাবে করব এটা আমরা the tools. So what is environmental scanning? There are various techniques for environmental scanning. First one is observation, second is market survey, third is studying the industry reports, মানে পুরোটা ইন্ডাস্ট্রি রিপোর্ট পুরোটা ইন্ডাস্ট্রির কি অবস্থা এখন। নেক্সট ইজ কম্পিটিটর অ্যানালাইসিস, তারপর হচ্ছে ফোরকাস্টিং টেকনিক্স। আর অর্গানাইজেশনাল অ্যাপ্রাইজালে কি কি হয়, রিসোর্স অ্যানালাইসিস হয়, ক্যাপাবিলিটি অ্যানালাইসিস হয়, strength and weakness assessment है, employees যে diagnosis করা হয় and strategic evaluation করা হয়। প্র্যাকটিস কোশ্চেনস এখানে 10টা কোশ্চেন আছে। 10টা কোশ্চেনের মধ্যে প্রথম 7টা হচ্ছে 2 মার্কস, লাস্টের 3টা হচ্ছে 5 মার্কসের জন্য। তো এগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। মেলাকাটা বইয়া আপনি ওই রুম ধরবেন কিন্তু ল্যান্ড কানেকশন এটা তো ল্যান্ড কানেকশন আপনি এটা যদি ল্যান্ড কোড আছে